সভাপতি সত্যেন্দ্রনাথ সেই সভার খাতায় লিখেছিলেন, আমরা গভীরভাবে শোকস্তব্ধ, আজকের সভা আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমি আপনাদের কোনো সম্বোধন না করে এইভাবে আলোচনাটা শুরু করলাম এই জন্যে যে বুঝতেই পারছেন আজকে একটি আমাদের দেশের পক্ষে কলঙ্কিত দিন, স্মরণীয় দিন তো বলা যায় না, এসব দিন কখনো স্মরণীয় হতে পারে না। আপনাদের এই সম্মেলনে যারা আছেন তারা প্রতিটি মানুষ কয়েক দশক ধরে শুধু জীবিকা সূত্রে জীবন অতিবাহিত করেছেন এমনটা নয়, জীবিকার সঙ্গে জীবনকেও মেলাতে চেয়েছেন এবং অবসর গ্রহণের পরে নিজের জন্ম, নিজের বেঁচে থাকা যাতে আরো অর্থবহ হয়ে উঠতে পারে তার চেষ্টা আপনারা প্রতিদিন প্রতি মুহূর্তে করে চলেছেন। আসলে ইতিহাসের একটা নির্মমতা এই, মানুষ যখন জন্মগ্রহণ করে তার একটা স্থানীয় ঠিকানা থাকে, বাবা মায়ের নাম ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে মানুষ খুব যত্ন করে এই ঠিকানা বাঁচিয়ে রাখবার চেষ্টা করেন, নিজের ঠিকানা বাঁচিয়ে রাখবার চেষ্টা করেন, তিনি পৃথিবী ছেড়ে যখন চলে যান তার ঠিকানাটি মুছে যায়, কেউ তাকে মনে রাখে না। কিন্তু যে মানুষ তার ব্যক্তি ঠিকানাকে মানুষের ঠিকানায় বদল করতে পারে, এবং এটা তো একটা শুধু সহজ কাজ বলা যায় না, আপনি ব্যক্তি ঠিকানা চাইলেই কি মানুষের ঠিকানায় বদল করতে পারবেন? আপনাকে তার জন্য কতগুলো পরীক্ষা দিতে হবে সমাজের কাছে। সেসব পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন তবেই পৃথিবী আপনাকে মনে রাখবে, সভ্যতা যতদিন বেঁচে থাকবে আপনাকে মনে রাখবে। আপনারা এখানে বলছিলেন শ্রদ্ধেয় নরেন গুপ্ত মশাইয়ের কথা। সাধারণভাবে আমি যেই শিক্ষা ভাবনার জগতে বসবাস করি, আপনাদের আন্দোলন যারা গড়ে তুলেছেন সবাইকে চেনবার কথা নয়, কিন্তু আমার ভাবতে ভালো লাগছে যে আপনাদের বন্ধুরা কয়েক বছর আগে আমাকে তার নামে একটি স্মারক বক্তৃতা দিতে বলেছিলেন। তখন আমি এই মানুষটির অবদান সম্পর্কে একটু একটু জানবার চেষ্টা করেছিলাম। ফলে আজকে আমার কাছে একটা খানিকটা কি বলবো, তৃপ্তি বোধ করছি যে এমন একজন মানুষ আপনাদের নিগড় গড়ে তুলেছেন যার সম্পর্কে আমি দু চার কথা বলেও জানি। আমি আপনাদের গভীরভাবে কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বলে। কিন্তু বুঝতেই পারেন আমরা সবাই তো বেঁচে আছি, আমাদের কতগুলো দৈনন্দিন কাজ করতে হয়। আমি নিশ্চিত যে দ্বীপ্রাহরিক আহারের আয়োজন হাতছানি দিচ্ছে প্রবলভাবে, কাজেই আমি সেই কথা মাথায় রেখে আপনাদের কাছে কয়েকটি কথা বলব। আমাকে আপনারা একটা শিরোনাম ঠিক করে দিয়েছেন সুকান্তের কবিতা থেকে। আমি যে কোনো বলবো, যে কটি কথা বলবো, আমি নিশ্চয়ই সুকান্তের কবিতা, তার কাব্যকৃতি ইত্যাদি নিয়ে কথা বলবো না, কিন্তু কবি এই একটি পংক্তির মধ্যে যে ভাবনা প্রকাশ করতে চেয়েছেন সেই ভাবনাটাকে এই সময়ে দাঁড়িয়ে সমকালে দাঁড়িয়ে একটু আমরা বিচার বিশ্লেষণ করে দেখতে চাই। দেখুন, আমার আলোচনার শিরোনামে দুটো কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সময় হয়েছে, আর একটা হচ্ছে নতুন খবর। এখন এইটা নিশ্চয়ই আপনারা বুঝবেন,
অনেক সময় সময় এমনি এমনি আসে না, সময় তৈরি করে নিতে হয়। এবং সময় যে তৈরি করে নিতে হবে, আমরা যদি পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ মনীষী কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের, আপনারা জানেন তার বিখ্যাত বই আছে, ক পা এগোতে হয় এবং ক পা পিছুতে হয়। কেন ক পা এগোতে হয়, কেন ক পা পিছুতে হয়? কারণ সময়টা আমাদের তৈরি করে নিতে হয়। আমাদের বুঝতে হয় এখন সময় হয়নি, আমাদের বুঝতে হয় এখন সময় হয়েছে। কাজে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও আমি দু একটি কথা আপনাদের বলতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে নতুন খবর। দেখুন, নতুন কথাটা বললেই মনে হয় সমস্ত খবরই যেন সদর্থক খবর হিসেবে আমাদের কাছে পৌঁছবে, তা তো নয়। আপনারা জানেন, মানুষ জয়ের খবর নিয়ে আসতে পারে, মানুষ পরাজয়ের খবর নিয়ে আসতে পারে। জয়ের খবর আমাদের আনন্দিত করে, পরাজয়ের খবর যাদের আমরা ভগ্নদূত বলি, ছোটবেলায় শিখেছি, এক কথায় প্রকাশ করো, যারা পরাজয়ের খবর নিয়ে আসে তাদের কি বলা হয়? কাজেই এই দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হয়। আমরা যদি হঠাৎ ভেবে নিই যে আমরা যা নিয়ে আসবো সবটাই নতুন খবর আসবে, তাহলে কিন্তু আমরা সঠিক ভাবব না। প্রথম কথা হচ্ছে, খবর মানুষকেই তৈরি করতে হয়। যদিও আজকাল দেখা যায় কোথায় বসে খবর তৈরি হয়। এই বাংলাদেশে বিশেষ করে শান্ত মনোমালিন্যের আসর বসে নিয়মিত, এবং অর্থহীন নির্বোধের মতো কতগুলো আলাপচারিতা চলে, তার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয়ই আপনারা ওয়াকিবহাল। কাজেই খবর অনেক সময় চার দেয়ালের মাঝখানে তারা তৈরি করে নেন। তারা বাজারের হিসেব নিকেশ করে, সেই বাজারের হিসেব নিকেশ করে কি ধরনের খবর তাদের তৈরি করলে অম্লমধুর একটা বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেবে, সেটা তারাই ঠিক করে নেন। তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। কেউ কেউ মনে করেন ভগবান ছাড়া আর কাউকে ভয় করতে হবে না, তাহলেই আমরা খবর পরিবেশন করতে পারবো, সেভাবে তারা বিজ্ঞাপনও লেখেন। আবার কেউ কেউ বলেন, অধ্যত্বের সঙ্গে বলেন, আমাকে পড়ুন, না হলে পিছিয়ে পড়ুন। এই যে অধ্যত্বের সংস্কৃতি আসে কোত্থেকে? বাজার থেকে। আমি আপনাদের বলি, আজ থেকে অনেক বছর আগে আমি তখন দেশের বাইরে থেকে ফিরছি, একটা জায়গায় যাচ্ছি, দেখছি একটা বড় বড় করে হোর্ডিং, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, সেই হোর্ডিং এ লেখা আছে, ইফ ইউ থিঙ্ক এডুকেশন ইজ এক্সপেন্সিভ, থিঙ্ক আদারওয়াইজ। আপনারা অবাক হবেন না, এটা বিজ্ঞাপনের ভাষা, বড় হোর্ডিং এ হাইওয়ের পাশে লাগানো আছে। ইফ ইউ থিঙ্ক এডুকেশন ইজ এক্সপেন্সিভ, থিঙ্ক আদারওয়াইজ। যদি তুমি মনে করো লেখাপড়ায় পয়সা কড়ি খরচ হচ্ছে, অন্যদিকে চলে যাও, এদিকে আসবার তো প্রয়োজন নেই। কাজেই আমাদের মনে রাখতে হবে যে কবি একদিন যে পংক্তিটা উচ্চারণ করেছিলেন, সময় হয়েছে নতুন খবর আনার, এই সময়টাকে বোঝা এবং এমন মানুষ তৈরি করা যারা নতুন খবর আনবার জন্য দক্ষতা অর্জন করবে। যে কোনো মানুষ নতুন খবর আনতে পারবেন না। নতুন খবর আনবার জন্য আপনাকে এক ধরনের দক্ষতা অর্জন করতে হবে। সেটা কি বয়সের উপর নির্ভর করে? সুকান্তের কবিতা আমরা উচ্চারণ করি, এদেশের বুকে 18 আসক নেমে। 18ই কি শুধু নতুন খবর আমাদের দেয়? হ্যাঁ, 18 দেয়। 18-র মধ্যে অনেক সময় অন্ধ ব্যক্তি স্বার্থ কাজ করে না। আপনারা আপনাদের জীবনের জটিলতা থেকে বুঝতে পারছেন আমি এই কথা কি মানে করতে চাইছি। 18 অনেক মুক্তভাবে পৃথিবীকে দেখতে চায়, বুঝতে চায়। সুকান্ত সেই ভাবনা থেকে এই পংক্তি লিখেছিলেন, কিছু ভুল লেখেননি তিনি। কিন্তু আমরা তো এই ভারতের বুকে এই দৃশ্যও দেখেছি। গোবিন্দ পানসারে বলে একজন প্রবীণ মানুষ, তিনি ভারতের কমিউনিস্ট পার্টির মহারাষ্ট্র শাখার সম্পাদক,
সিপিআর, সেই সূত্রে তিনি তাদের সর্বভারতীয় কমিটির সদস্য। মনে রাখবেন, যারা কমিউনিস্ট আন্দোলন করেন তাদের মধ্যে কিছু কিছু মানুষকে দেখা যায় তারা যেমন শ্রেণী আন্দোলন করেন তেমনি সমাজ সংস্কারেরও আন্দোলন করেন। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, এই দুটো আন্দোলন কি তাহলে আলাদা? নিশ্চয়ই কোথাও না কোথাও মিল আছে। আমরা যখন বিদ্যাসাগরের কথা বলি, আমরা তাকে বলি তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। আমরা যখন রামমোহন রায়ের কথা বলি, আমরা বলি তিনি পৃথিবীর একজন সমাজ সংস্কারক। আমরা যখন মোহাম্মদ মহসিনের কথা বলি, আমরা বলি তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ সমাজ সংস্কারক। বিশেষত তাকে আমরা শিক্ষা সংস্কারক হিসেবে চিহ্নিত করি। তাহলে যিনি শ্রেণী আন্দোলন করবেন তিনি অবশ্যই সমাজ সংস্কারের কাজ করছেন, কিন্তু তার কাজের চাওয়াটা আরেকটু আলাদা। কারণ পৃথিবীটাকে তিনি শ্রেণীর জায়গা থেকে বুঝতে চাইছেন। 1848 সালে যখন কার্ল মার্কস বললেন যে আমি তো ব্রিটিশ মিউজিয়ামে বসে পৃথিবীর সব কাব্য মহাকাব্য ইতিহাস পড়লাম, কিন্তু পড়বার পরে তিনি কি করলেন? তার সারাৎসার রচনা করলেন। হাজার হাজার পৃষ্ঠা পড়েছেন, কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টো তার আকৃতি কতটুকু? তিনি সেখানে প্রথমেই বলছেন এই পৃথিবীর সব ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। কাজে যেই মানুষ শ্রেণী আন্দোলন করেন তিনি শ্রেণী আন্দোলন করেন, কিন্তু তার মধ্যে কারো কারো একটু বিশিষ্টতা থাকে। আমাদের দেশে যেমন EMS নাম্বুদ্রিপাদ, তিনি প্রথমেই শুরু করেছিলেন একটি মন্দিরে তথাকথিত নিচু বর্ণের মানুষদের প্রবেশাধিকার ছিল না, সেই নিয়ে তিনি আন্দোলন সংগঠিত করলেন। এটি সমাজ সংস্কারের আন্দোলন। কিন্তু তারপর আপনারা সকলেই জানেন, এখানে তার পরিচয় দেবার কোনো প্রয়োজন পড়ে না, তিনি আমাদের দেশের কমিউনিস্ট আন্দোলনের একজন অনিবার্য চরিত্র হিসেবে নিজেকে বদল করে ফেললেন, নিজেকে বদলে ফেললেন, পরিবর্তিত করে ফেললেন। নিজেকে বদল করতে জানতে হবে। জগদীশচন্দ্র বসু সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাশ করে বিলেতে গেছিলেন ডাক্তারি পড়বেন, ডাক্তারি পড়লেন না। তাতে আমাদের লাভ হয়েছে, ক্ষতি কিছু হয়নি, বরং বেশি লাভ হয়েছে। যেই জগদীশচন্দ্র বসু তৈরি হয়েছেন তার থেকে ডাক্তার জগদীশচন্দ্র বসু, তার উচ্চতা নিশ্চয়ই এর চেয়ে বেশি হতো না। তার বাবা ভগবান চন্দ্র বসু তাকে গিয়ে বলছেন, বাবা আমি ঠিক করেছি ICS পরীক্ষা দেব। তখন ICS বলা হতো, এখন IAS। বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে একটা কথা বলেছিলেন। ছেলে যতদিন বেঁচে ছিলেন, জগদীশচন্দ্র 1858 সালে জন্মেছেন, 1937 সালে তিনি স্বাধীনতার 10 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ছেলে বাবার কথা শুনছে, বাবা তার দিকে তাকিয়ে বলছেন, অন্যকে শাসন করা যায় এমন বিষয় নিয়ে পড়তে চাইছো কেন? যাতে প্রতিদিন নিজেকে শাসন করতে পারো এমন কোনো বিষয় নিয়ে পড়তে পারো না? এটাই হচ্ছে আত্মনির্মিতির নির্দেশ। একটা পৌরাণিক কাহিনী আছে, আপনারা জানেন, তার কোনো বাস্তবতা নেই, সবাই বোঝেন, কিন্তু শিক্ষা দেয় আমাদের। মহাভারত আমাদের শিক্ষা দেয়, রামায়ণ ছেড়ে দিন অতটা নয়, মহাভারত তো বটেই আমাদের শিক্ষা দেয়। আমরা প্রতিটি ভারতীয় মহাভারত এই দেশে রচিত হয়েছিল বলে গর্ব অনুভব করি। সেই গল্প আপনারা জানেন, পুরাণের গল্প, যে সমুদ্র মন্থন হচ্ছে, একদিকে অমৃত একদিকে গরল। আশঙ্কা তৈরি হয়েছে দেবতার সমাজে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে যদি এই বিষ উঠে আসে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অভিভাবক মহাদেব, তিনি সে বিষ নিজে গলায় ধারণ করলেন। সেই জন্য আপনারা জানেন মহাদেবের আরেকটা নাম হচ্ছে নীলকণ্ঠ।
আপনাকে জানতে হবে কি করে আত্মনির্মাণ করতে হয়। আত্মনির্মাণ করতে গেলে আত্মনিপীড়ন, আত্মনির্যাতনে অভ্যস্ত হতে হবে। যদি এই অভ্যেস রপ্ত আমরা না করতে পারি, তাহলে আমরা এমন কোনো ইতিহাস গড়ে যেতে পারবো না যাতে আমাদের চলে যাবার পরে পৃথিবী আমাদের মনে রাখবে। আমি যার কথা বলতে গিয়ে এই কথায় চলে এলাম, যখন আমার দেশের ঘৃণ্য হিন্দুত্বের বার্তা বহন করা যে দীপায়ী জন্তুরা, তারা যখন একের পর একজন মানুষকে খুন করছে, নরেন্দ্র দাভোলকরকে খুন করছে, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য MM কালবুর্গি তাকে খুন করছে, একটি বিখ্যাত ধর্মনিরপেক্ষ কাগজ ব্যাঙ্গালোর শহর থেকে বেরোতো, তার বাবা চলে যাওয়ার সময় তার মেয়ের হাতে কাগজটি দিয়ে যায়, গৌরী লঙ্কেশ, তাকে খুন করছে। তখন ওই CPI এর মহারাষ্ট্রের যিনি সম্পাদক, তার নাম গোবিন্দ পানসারে, তাকে তার বন্ধুরা বলেছিলেন আপনি সাবধানে থাকবেন। কেন সাবধানে থাকতে হবে তাকে? কারণ আপনারা জানেন পুনেতে, আমাদের পুনে শহরে একটা প্রাচ্য বিদ্যা চর্চার অত্যন্ত সমৃদ্ধ প্রতিষ্ঠান আছে, তার নাম ভান্ডারকার ইনস্টিটিউট, ভান্ডারকার ওরিয়েন্টাল ইনস্টিটিউট। গোপালকৃষ্ণ ভান্ডারকার, তিনি একজন বড় ভারততত্ত্ববিদ ছিলেন, একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ছিলেন, প্রথম উপাচার্য। তার নামে সেখানে একটি অত্যন্ত সমৃদ্ধ গ্রন্থালয় আছে। তিনি সেখানে দিনের পর দিন বসে বসে শিবাজীর সমস্ত জীবনের কাজকর্ম পর্যবেক্ষণ করে মূল নথির উপরে, মূল নথি মনে রাখবেন, যাকে প্রাইমারি সোর্স বলি আমরা যারা গবেষক, সেকেন্ডারি সোর্স নয়, পরের মুখে ঝাল খাওয়া নয়, তিনি সেগুলো অনুসন্ধান করে করে একটা ছোট্ট বই লিখলেন, তার নাম হচ্ছে হু ইজ শিবাজী, শিবাজীকে। বাংলায় অনুবাদ হয়েছে, আমাদের দেশের অনেক ভাষায় অনুবাদ হয়েছে। বাংলা অনুবাদ আমাদের ন্যাশনাল বুক এজেন্সি বের করেছে। তারা, তিনি কি বলতে চেয়েছেন নথিপত্র ঘেটে? যে শিবাজী হচ্ছেন সেই সময়কার মহারাষ্ট্রে কৃষকদের নেতা। কিন্তু আপনারা জানেন হিন্দুত্ববাদীরা শিবাজীকে কিভাবে আমাদের সামনে নিয়ে আসে, এবং এই বিকৃতি তার সন্তানের মধ্যেও ঘটে গেছে। দুঃখজনক, সম্ভাজি ব্রিগেড, তার ছেলের নামে সম্ভাজি ব্রিগেড তৈরি করেছে হিন্দুত্ববাদীরা, চরম উগ্র হিন্দুত্ববাদীরা। তখন তার বন্ধুরা গোবিন্দ পানসারেকে গিয়ে বলেছিলেন আপনি সাবধানে থাকবেন। তিনি হেসে বলেছিলেন এই ৭২-এ বুড়ুকে কে খুন করতে আসবে? যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমি হাত জোর করে তার কাছে গিয়ে বলতাম, যারা খুন করতে আসে তারা বয়স খুন করতে আসে না, তারা মতাদর্শ খুন করতে আসে। তারা বিবেচনা করবে না আপনার বয়স, তারা বিবেচনা করবে আপনি কি কথা বলছেন। কিন্তু আপনারা জানেন সকালবেলা তিনি আর তার স্ত্রী বেরোতেন, সকালবেলা হাঁটতে বেরোতেন, সেখানে তাকে মুখোমুখি গুলি করা হয় এবং মেরে ফেলা হয়। এই দেশে বাস করছি আমরা। এই দেশ এমন দেশ যে জম্মুতে একটা মেডিকেল কলেজে সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেই ছেলেমেয়েরা চিকিৎসা শাস্ত্র পড়বার জন্য ভর্তি হবে তাদের নামের তালিকা টানানো হয়। সেখানে যখন হিন্দুত্ববাদীরা দেখতে পায় সেখানে একটা বিশেষ সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের নাম বেশি আছে, মনে রাখবেন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা,